ছিলাম স্বরকম্প অর্থাৎ যেটা হচ্ছে কি না তরঙ্গের উপরিপাতের আরেকটা ধরন যেটা হচ্ছে কি স্বরকম্প। আমরা আগে যেটা পড়েছি উপরিপাতের একটা পড়েছি যে স্থানু তরঙ্গ, আর একটা পড়লাম যেটা হচ্ছে স্বরকম্প। আর আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি না যে ব্যতিচার অর্থাৎ উপরিপাত। কার উপরিপাত? চলতরঙ্গগুলোর উপরিপাত। তরঙ্গ এর তাহলে এটা তিনটা ঘটনা ঘটে থাকে প্রধানত। যে স্থানু তরঙ্গের ব্যাপারটা আমরা আলোচনা করে নিয়েছি, কোন কন্ডিশনে সেগুলো হয় সেগুলো আমরা বুঝে নিয়েছি। স্বরকম্পটাও আমরা আলোচনা করেছি আগের ক্লাসে, যে কোন কোন শর্তে স্বরকম্পগুলো হবে। তো সেটাকে আমরা আরেকবার বলে নিচ্ছি প্রাইমারিলি। স্বরকম্প হতে গেলে কি না দুটো চলতরঙ্গকে একই দিকে যেতে হবে এবং কি তাদের বিস্তার একই হতে পারে, আলাদা হতে পারে। তো কি কি বললাম যে শর্ত, স্বরকম্পর বিষয়টা আমরা আজকে আলোচনা করছি। তো কোন কোন শর্তে স্বরকম্পগুলো হবে না, এক নম্বর কি দুটো চলতরঙ্গ যেটা যাবে তাদের হচ্ছে কি একই দিকে যাবে, একই দিকে তারা অগ্রসর হবে, তাদের হচ্ছে গতিবেগটাও একই থাকবে, গতিবেগ একই থাকছে, সঙ্গে সঙ্গে কি তাদের বিস্তারটা কিরকম হতে পারে, বিস্তার সে হতে পারে একইও হতে পারে আবার ভিন্নও হতে পারে। বোঝা গেছে? তো বিস্তারটা যদি একই হয় তখনও গণিতটা একটু সহজ হবে। তো আমরা যেহেতু আমাদের স্বরকম্পের মূল বিষয়টা থাকবে হচ্ছে যে বিস্তারের উপর, তো সেই জন্য আমরা একই নিতে পারি ভিন্নও নিতে পারি। অর্থাৎ যে দুটো তরঙ্গের উপরিপাত ঘটবে সেই দুটো তরঙ্গের হচ্ছে বিস্তারের কথা বলছি। আর হচ্ছে দশার কথা বলেছি। দশা অর্থাৎ যে দুটো জলতরঙ্গ এগিয়ে যাচ্ছে কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে এইভাবে এগিয়ে যাচ্ছে, তো তাদের যে পারস্পরিক দশা একটা যদি পার্থক্য অল টাইম থেকে থাকে, বুঝা গেছে? তো সেটা একটা যদি সবসময় একটা দশা পার্থক্য বজায় রেখে থাকে, তো সেইটা আমরা ধরে নিচ্ছি যে সবসময় একটা দশা কনস্ট্যান্ট দশা পার্থক্য হয় বজায় রাখতে পারে, অর্থাৎ ফাই সমান কনস্ট্যান্ট থাকতে পারে কিংবা ফাই আমরা জিরো থাকতে পারে। তো জিরো ধরে নিলে আমাদের গাণিতিক যে রিলেশনগুলো খুব সহজ হয়ে যাবে। তো আমরা দশা পার্থক্যটাকে আমরা সাধারণত শূন্য ধরেই করি, আর বিস্তারটাকে আমরা দুটো তরঙ্গ, যে দুটো তরঙ্গ যাচ্ছে আমরা যদি সমীকরণের আকার লিখতে চেষ্টা করি, y সমান সাপোজ a sin ওমেগা টি মাইনাস কে এক্স, অর্থাৎ এটা এক্স অক্ষ বরাবর চলন্ত একটা সমীকরণ। আর একটা হচ্ছে কি y2 সমান কি a অফ sin ওমেগা টি মাইনাস কে এক্স। তো এখানে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেই কি যে তরঙ্গ যে দুটো যাচ্ছে একই গতিতে যাবে তাদের কিন্তু কম্পাঙ্কটা আলাদা হবে, অর্থাৎ কম্পাঙ্ক এর পার্থক্য থাকবে। এই কম্পাঙ্কের পার্থক্য জিনিসটা কি, অর্থাৎ আর একটা তরঙ্গের যে কম্পাঙ্ক যেটা ওমেগা বলছি, আর একটা তরঙ্গের কম্পাঙ্ক ওমেগা, এদের মধ্যে একটু পার্থক্য থাকবে। তো এটাকে আমরা ওমেগা 1 নাম দিলাম, এটাকে ওমেগা 2 নাম দিলাম। এখন এই কম্পাঙ্কের পার্থক্যটা কত থাকবে? এটা খুব সামান্য পার্থক্য থাকবে। কারণটা কি? সামান্য পার্থক্য হতে হবে, সামান্য পার্থক্য অর্থাৎ খুব বেশি পার্থক্য হলে আমাদের চলবে না। কারণটা রয়েছে, কারণ কি স্বরকম্প বিশেষ করে তরঙ্গের উপরিপাতের ঘটনাটা, যেহেতু এটা তরঙ্গের কথা আলোচনা হচ্ছে, তাহলে এটা সমস্ত প্রকার চলতরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সে আলো হোক, শব্দ হোক, বা যে কোনো প্রকারের তরঙ্গের ক্ষেত্রে এটা ধর্ম। কিন্তু যেহেতু আমরা স্বরকম্পটা বেসিক্যালি যে শব্দের ক্ষেত্রে শুনে থাকি, তো সেই জন্য আমাদের কান কিন্তু তাদের শ্রুতি নির্বন্ধ 1/10 সেকেন্ড। তো 1/10 সেকেন্ডের মধ্যে যদি আমাদের কিছু তার আগেও যদি কিছু ঘটে যায় তাহলে আমরা সেটা অনুভব করতে পারবো না। তাহলে কোনো একটা কম্পাঙ্কের পার্থক্য যদি 1/10 অর্থাৎ যে 10টার বেশি হয়ে যায়, 1 সেকেন্ডে 10টার বেশি পার্থক্য ঘটে যায়, তখন আমরা বুঝতে পারবো না। সেই জন্য কম্পাঙ্কের পার্থক্য আপাতত 10 হার্জ থাকলে আমরা সেটাকে অনুভব করতে পারবো। সেই ঘটনাটা যখন ঘটবে সেটা হবে কি স্বরকম্প। কি হবে না বিস্তারটা, দুটো তরঙ্গ যখন উপরিপাত হয়ে যাবে তাদের এই বিস্তারটা কখনো শূন্য হবে, কখনো একটা ম্যাক্সিমাম হবে, সর্বোচ্চ ম্যাক্সিমাম। আবার বিস্তারটা কি যে লব্ধির বিস্তার, লব্ধি তরঙ্গের যে বিস্তারটা কখনো শূন্য হবে, কখনো আবার 2a হবে। আবার বিস্তারের উপর ভিত্তি করে আমরা জানি যে প্রাবল্য অর্থাৎ শব্দ তরঙ্গের প্রাবল্যটা বিস্তারের বর্গের সমানুপাতিক। বুঝা গেছে? তো বিস্তারটা
কখনো তাহলে বিস্তারের বর্গ করলে তাহলে ইন্টেন্সিটি যে প্রাবল্য জিনিসটা যেটা আমরা শুনে থাকি, তো সেটা বিস্তারের বর্গের সমানুপাতিক হওয়ায় আমাদের বিস্তারটাকে নিয়ে জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা সেই জন্য কিন্তু শব্দ তরঙ্গ হোক বা তরঙ্গের মধ্যে যে প্রাথমিক দশা পার্থক্য থাকা না থাকা সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। সেই জন্য অনেক অথার কি করে থাকছেন যে এদের গাণিতিক রূপটা করার সময় কি করেন, তাদের যে দশার মধ্যে থাকা যে সময়ের পার্টটাকে স্থানের পার্টটাকে এরা অনেক সময় কিন্তু ওভারলোড করে আমাদের করা। কারণ কি, আমরা যখন স্বরকম্পটা কোনো জায়গায় শুনে থাকি, সেটা কি কোনো একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা শব্দটা শুনে থাকি। তো সেই জায়গায় সব তরঙ্গগুলো যেটা আসছে কখনো জোরালো শোনা যাবে, কখনো মৃদু শোনা যাবে, অর্থাৎ এটা সময়ের উপর ভিত্তি করে করে হবে। তো সেই জন্য কিন্তু আমাদেরকে যে অনেক সময় স্থান, এই যে স্মরণটাকে যে কোনো একটা নির্দিষ্ট পজিশনে এক্স কে আমরা 0 ধরে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা অনেক সময় কিভাবে সমীকরণগুলোকে রিপ্রেজেন্ট করি না, y1 সমান a sin ওমেগা 1t, আর একটা হচ্ছে y2 সমান a sin ওমেগা 2t। তো এই দুটোর উপরিপাত ঘটলে সেখান থেকে তার বিস্তারের যে পরিবর্তন ঘটবে, সেই বিস্তার লব্ধি বিস্তারের যে পরিবর্তন ঘটবে, তার সঙ্গে সঙ্গে সেই বিস্তারকে কেন্দ্র করে যে প্রাবল্যের পরিবর্তন ঘটবে। প্রাবল্য জিনিসটা আমরা যখন চলতরঙ্গটা পড়েছিলাম, শুধু সেইখানে চলতরঙ্গের ক্ষেত্রে প্রাবল্যের যে রাশিমালা বের করেছিলাম, i সমান হাফ a স্কোয়ার ওমেগা স্কোয়ার রো ইন্টু ভি, এইটা আমরা তার রিলেশন পেয়েছিলাম। অর্থাৎ দেখতে পাচ্ছি প্রাবল্যের মধ্যে একটা বিস্তার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কম্পাঙ্ক যদি একই থেকে থাকে তো কি হচ্ছে কি, বর্গের সমানুপাতিক। আর মাইট শব্দের গতিবেগ যে মাধ্যমে যাচ্ছে সেই তরঙ্গের গতিবেগকে রিপ্রেজেন্ট করে। তো সেই কারণে স্বরকম্প হতে গেলে এটা বেসিক্যালি শব্দের ক্ষেত্রেই বেশি করে অনুভব করা যায়। আলোর ক্ষেত্রে কেন হবে না, না আলোর ক্ষেত্রে দুটো সামান্য পার্থক্য বিশিষ্ট যে উৎস, চলতরঙ্গের উৎস কিন্তু তৈরি করা যায় না। কারণ কি, আলোর যে কম্পাঙ্ক খুব বেশি, 10⁻14 হার্টজ থেকে শুরু করে 10⁻15 হার্টজ। তো সেই এত বড় ফার্জের দুটো কম্পাঙ্ক বিশিষ্ট উৎসের কিন্তু সামান্য পার্থক্য সৃষ্টি করা যায় না, কিন্তু একই কম্পাঙ্কের উৎস করা যায়, যেটা আমরা এর পরেরটাতে পড়বো ব্যতিচারে, যে একই কম্পাঙ্ক বিশিষ্ট অর্থাৎ কোহারেন্ট সোর্সের কথা যেটা জানবো, সেটা কিন্তু আমরা করতে পারি। কিন্তু সামান্য পার্থক্য কিন্তু আলোর ক্ষেত্রে করা যায় না। সামান্য পার্থক্য অর্থাৎ এই 10 হার্টজের মতো পার্থক্য, এত বড় ফ্রিকোয়েন্সির মধ্যে এই সামান্য পার্থক্য করা কিন্তু কষ্টকর। সেই জন্য আমরা অনুভব করি না আলোর ক্ষেত্রে স্বরকম্প। বুঝা গেছে? তো স্বরকম্প হওয়ার এটা হচ্ছে প্রাথমিক যে শর্তাবলী ছিল সেইগুলো। অর্থাৎ যদি প্রশ্ন পড়ে যে কেবল কি দশা পার্থক্য থাকলে কি স্বরকম্প হবে না, কিংবা বিস্তারে পার্থক্য থাকলে কি স্বরকম্প হবে না, হবে, কিন্তু তার গাণিতিক ক্যালকুলেশনটা অনেক কঠিন হবে। সেই জন্য আমাদের বইতে কিন্তু আমরা সিম্পলি এই সময়ের উপর বেস করে স্বরকম্পের যে রাশিমালাগুলো নির্ণয় করে থাকবো। বোঝা গেছে? তো এখানে একটা জিনিস যেটা আমরা পরেরটাতে যা আলোচনার সুবিধার্থে, কোহারেন্ট সোর্স আলোর ক্ষেত্রে বা কোহারেন্ট সোর্স জিনিসটা নিয়ে, তো আমরা পরের ক্লাসে যখন ব্যতিচার আলোচনা করব সেখানটা আমরা জানবো কোহারেন্ট সোর্স জিনিসটা কি। এখন চলে আসছি একটা বিশেষ প্রশ্নতে, যে এই শব্দ স্বরকম্পটাকে একটু বোঝার চেষ্টা করি, যে গ্রাফিক্যাল অর্থাৎ লেখচিত্রভাবে আমরা স্বরকম্পটাকে কিভাবে ছবিতে দেখব। অর্থাৎ এই যে বললাম দুটো তরঙ্গের যাদের হচ্ছে কম্পাঙ্কের সামান্য পার্থক্য থাকবে, আমরা সেই রকম দুটো তরঙ্গকে আমরা নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে a sin ওমেগা ও t1t, আর একটা হচ্ছে y2 সমান a sin ওমেগা 2t। এখন এই দুটো তরঙ্গের যে স্বরকম্প হলে লেখচিত্রটা কি ধরনের হবে? লেখচিত্র অর্থাৎ দুটো তরঙ্গের যে আকারটা কি রকম ভাবে পরিবর্তিত হয়ে যাবে সেটা আমরা জানার চেষ্টা করব। সেটা কি রকমের হবে আমরা একটু ছবিটা এঁকে নিচ্ছি। আমরা ছবিটা এঁকেছি, এইখানে আমরা একটা কম্পাঙ্কের, একটা ধরো ওমেগা 1 কম্পাঙ্ক বিশিষ্ট একটা যে তরঙ্গ চলতরঙ্গের সমীকরণটা আমরা এঁকেছি, যেটা হচ্ছে টি অক্ষ বরাবর তার বিস্তারকে রিপ্রেজেন্ট করছে। আরো একটা চলতরঙ্গ যেটা আমরা আঁকছি, যে যার কম্পাঙ্ক সামান্য পার্থক্য রয়েছে, অর্থাৎ কম্পাঙ্কের পার্থক্য থাকা মানে কি তার টাইম পিরিয়ডটা পার্থক্য থাকবে। অর্থাৎ প্রথম তরঙ্গটা যে জায়গায় ধরো এ করেছে
এটা তরঙ্গদৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করছে। এই তরঙ্গদৈর্ঘ্যের অনন্য জিনিসটা কোন সময়, এই সময়টাই হচ্ছে টাইম পিরিয়ডটা, এটা হচ্ছে টাইম পিরিয়ডকে বোঝাচ্ছে। তাহলে যার কম্পাঙ্ক বেশি হবে, যার কম্পাঙ্ক, আমি সাপোজ ধরছি প্রথম তরঙ্গটার কম্পাঙ্ক বেশি, ওমেগা 1টা বেশি ওমেগা 2 থেকে, তাহলে তার হচ্ছে টাইম পিরিয়ড কম হবে। এটা যদি আমরা ওমেগা 1 বলি, তাহলে ওমেগা 2 যেটা আঁকবো সেটার তরঙ্গ মানে যদি ওমেগা 2টা ছোট হয়, অর্থাৎ কি তার যে টাইম পিরিয়ড অর্থাৎ পর্যায় কালটা বেশি হবে। তো সেইটা আমরা ছবিটির সাহায্যে আঁকার চেষ্টা করছি। অর্থাৎ এটা যেখানে এখানে ম্যাচিং করেছিল, এটা তার তুলনায় অন্য একটা জায়গায় কাট করব। তো এই ছবিটাকে আমরা বিস্তারটাকে বাড়িয়ে নিয়ে যাচ্ছি। যদি ডট ডট করে আঁকতে থাকি এইভাবে, অর্থাৎ আমরা দুটো তরঙ্গ আঁকলাম, যা হচ্ছে কি এই যে সেকেন্ড তরঙ্গ যেটাকে আমরা y2 নাম দিচ্ছি, এরই হচ্ছে যে কম্পাঙ্কটা ছোট, অর্থাৎ কি এর পর্যায়কালটা বড়। দেখতে পাচ্ছি আমরা ছবির সাহায্যে, অর্থাৎ এটা থেকে এটা আর একটু বেশি দূরে গেছে, তো আমাদের ছবিগুলো একটু ডিস্টার্ব এসেছে। তো এইখান থেকে এটা, তারপরে এটা আরো একটু বড় হয়ে যাবে, তো সেটা সাধারণত এইখানে গিয়ে কাছে কাট করা উচিত ছিল। তো এইভাবে তারা বাড়তে থাকবে, এইভাবে বাড়তে বাড়তে আবার একটা জায়গায় আসবে। তো এই দুটো তরঙ্গের দেখতে পাচ্ছি কম্পাঙ্ক আলাদা, মানে কি সময় অক্ষ বরাবর তাদের যে পর্যায় কালটা আলাদা আলাদা হচ্ছে আমরা বুঝতে পারছি। তো সরে সরে যাচ্ছে। তো এই দুটো তরঙ্গের উপরিপাত অর্থাৎ যদি ঘটে, অর্থাৎ দুটো তরঙ্গের যখন উপরিপাত ঘটবে তখন কি হবে না, এই দুটো রেজাল্ট্যান্ট যে বিস্তারটা আমরা দেখব, বোঝা গেছে, সেটাকে যদি আমরা y বলে থাকি, সেই বিস্তারটা আমরা কি দেখব, এই ছবি থেকে যদি দেখি এই জায়গায় দুটোর এই জায়গায় ম্যাক্সিমাম হবে, অর্থাৎ ধীরে ধীরে এইখানে মানটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এইখানে বাড়ছে, এখানে বাড়ছে, বাড়তে 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 এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশি থেকে ধীরে ধীরে বাড়তে থেকে কমতে কমতে এই একটা জায়গা আসবে যেখানে কিন্তু বিপরীত দশায় দুটো তরঙ্গ মিশে যাচ্ছে, তাহলে এই জায়গায় কিন্তু জিরোতে আসবে। তো আপাতত এই ছবির সাহায্যে আমরা বোঝানোর চেষ্টা করছি স্বরকম্পের যে এই জায়গাতে তার হচ্ছে মিনিমামটা আসে। আবার এই জায়গায় এই জায়গায় যদি না বলে আমি এই জায়গায় মিনিমাম বলতে পারি, তো এই জায়গায় মিনিমামটা হচ্ছে, বোঝা গেছে। এই জায়গায় মিনিমাম হওয়ার পরে আবার ধীরে ধীরে ম্যাক্সিমাম হচ্ছে, এখানে ম্যাক্সিমাম হচ্ছে, হওয়ার পরে আবার মিনিমাম হবে। তো এই জায়গায় ম্যাক্সিমাম মিন্স তারা যখন আবার এই উল্টো দিকে এইখানটায় আমাদের বিপরীত দশায় মেলার পর, ছবিটা একটু আমাদের গন্ডগোল হয়েছে, তো এই জায়গায় তাদের হচ্ছে বিপরীত দিকে তারা ম্যাক্সিমাম হবে। বিপরীত দিকে ম্যাক্সিমাম হওয়ার পরে মাঝখানে একটা জায়গায় জিরো হওয়ার কথা, তো এই জায়গায় ম্যাক্সিমাম হতে হতে ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম হয়ে জিরো হয়ে যাচ্ছে, জিরো হওয়ার অর্থাৎ আমাদের ছবিটা একটু ভুললে কিন্তু আঁকাতে বোঝাতে অসুবিধা হবে। তো এইভাবে এখানে দেখতে পাবো যে উল্টো দিকে এই দিকে ম্যাক্সিমাম হচ্ছে, তো আমাদের ছবিটা এমন হয়ে গেছে, তো এইখানে এটা নিচের দিকে ম্যাক্সিমামটা এইখানে হয়েছে, নিচের দিকে ম্যাক্সিমামটা এখানে হয়েছে, আবার উপরের দিকে ম্যাক্সিমামটা এখানে হয়েছে, এইরকম ভাবে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে বিস্তার, লব্ধি বিস্তারটার পরিবর্তন আমরা দেখবো এইভাবে হচ্ছে, লব্ধি বিস্তারের পরিবর্তন, লব্ধি বিস্তার অর্থাৎ দুটো তরঙ্গের যে মূল বিস্তারের পার্থক্য কম, বিস্তারটা এইরকম ভাবে আস্তে আস্তে তরঙ্গের আকারে চলে গেছে, সেটাকেই বলা হচ্ছে স্বরকম্প। যখন দুটো লব্ধি বিস্তার ম্যাক্সিমাম হচ্ছে, y এর মান ম্যাক্সিমাম হচ্ছে, আরও একটা জায়গায় ম্যাক্সিমাম হচ্ছে, এই যে দুটো সময়ের ব্যবধান আমরা দেখতে পাচ্ছি, এখানে এই সময়ের ব্যবধানের মধ্যে এখানে অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্য ঘটে গেছে, তরঙ্গ দৈর্ঘ্য হয়ে গেছে, কিন্তু লব্ধির যে বিস্তারের মধ্যে একটাই মাত্র তরঙ্গ দৈর্ঘ্য ধরো এসেছে, তাহলে একেই বলা হচ্ছে স্বরকম্প। তাহলে স্বরকম্প কাকে বলবে না, দুটো তরঙ্গের উপরিপাতের ফলে যে জোরালো শব্দের আবির্ভাব ঘটবে ক্রমান্বয়ে সময় সাপেক্ষে, এখানে একটা নির্দিষ্ট টাইমে ঘটতে থাকবে, এটা ধরো t1 টাইমের পরে ঘটতে থাকবে, সেই যে দুটো টাইমের পার্থক্যের মধ্যে জটা এরকম ভাবে পিক আমরা দেখতে পাবো, একক সময়ের মধ্যে জটা এরকম জোরালো শব্দ শুনতে পাবো, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে স্বরকম্পের সংখ্যা। আমরা বুঝতে পারছি যে কি করে লব্ধি তরঙ্গের বিস্তারটা ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে, কিন্তু একটা তরঙ্গ
সে কিন্তু যে তরঙ্গগুলো চলে যাচ্ছে তাদের লব্ধিটা এইভাবে পরিবর্তিত হচ্ছে, কিন্তু তরঙ্গের যে কম্পাঙ্কগুলো তার মধ্যেই কিন্তু থাকছে। ঠিক আছে, তো তরঙ্গের কম্পাঙ্কগুলো কিন্তু তার মধ্যেই থাকবে। আচ্ছা, এইদিকে যখন বিস্তারটা ধীরে ধীরে হচ্ছে, বিস্তারের মানটা এইদিকে কিন্তু অপরদিকে সেই সমান পরিমাণে বিস্তারটা হতে থাকবে। এমনভাবে বিস্তারটা হতে থাকবে যে তার মানগুলো একটা ধীরে ধীরে বাড়তে থাকে। অর্থাৎ কোনো কোনো জায়গায় কম্পাঙ্ক বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ বিস্তার বেশি হচ্ছে, কম্পাঙ্ক বলছি বিস্তার বেশি হয়ে যাচ্ছে। এই বিস্তার যে বেশি হচ্ছে, আমরা যে দুটো লব্ধি তরঙ্গের যে বিস্তারটা, রেজাল্টেন্ট বিস্তারটা বেশি হয়ে যাচ্ছে, তো সেখানে দেখবো যে তীব্রতাটা বেশি হয়ে যাবে। তো এই তীব্রতাগুলোকে আমরা অনুভব করে থাকি, সেটাই হচ্ছে স্বরকম্প বলে আমরা বলছি। তো এরপরে আমরা স্বরকম্পের যে গাণিতিক যে আলোচনাটা সেটা আমরা করেছিলাম। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম গাণিতিক ক্যালকুলেশনটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি। তো অনেক সময় কি হয় কি, আমরা যেভাবে বললাম যে কম্পাঙ্কের উপর বেস করে শুধু দেওয়া আছে, প্রকৃতপক্ষে এই ইকুয়েশনটাকে দেখলে কিন্তু আমাদের কি বলে মনে হচ্ছে এটা একটা সিম্পল হারমোনিক মোশন, কিন্তু প্রকৃতপক্ষে তো একটা তরঙ্গ যাচ্ছে। তো অরিজিনাল ইকুয়েশনগুলোর আকারে কিন্তু অনেক সময় আমাদের গণিত করতে পারে। তো আমাদের বোঝার সুবিধার্থে এইভাবে আমরা ছবিটা এঁকে ফেলেছি। তো সেইখানে আমরা গাণিতিক আলোচনাতে এরপরে যাচ্ছি, যেখানটায় বিভিন্নভাবে আমরা গাণিতিক রিলেশনগুলো পাবো। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত ডিটেল আলোচনাতে যাইনি, শুধু আমরা বোঝার চেষ্টা করেছি কিভাবে স্বরকম্পর জিনিসটা কি, তো এবং জিনিসটা কি আর স্বরকম্প সংখ্যাটা কিভাবে বললাম যে একক সময়ের মধ্যে বা 1 সেকেন্ড সময়ের মধ্যে কটি যে তরঙ্গ, কটি হচ্ছে জোরালো শব্দ বা নৈশব্দ শুনবো, কটি জোরালো শব্দ বা নৈশব্দ। তাহলে স্বরকম্পের সংখ্যা, স্বরকম্পের সংখ্যা জিনিসটা কি না 1 সেকেন্ড সময়ে কটি জোরালো বা নৈশব্দ শোনা যাবে, সেটাই হচ্ছে কিন্তু স্বরকম্পের সংখ্যা। তো সেইটা আমরা গাণিতিকভাবে বোঝার চেষ্টা করব যে স্বরকম্প জিনিসটা কি হবে গাণিতিকভাবে। তো আমরা বলেছি যে গাণিতিক ক্যালকুলেশন আমরা বিভিন্নভাবে রিলেশনগুলো লিখতে পারি। কোনটাতে বলছি ধরো ওয়াই আকারে রিপ্রেজেন্ট করতে পারি, কিংবা কোনটাকে চাপের আকারে রিপ্রেজেন্ট করতে পারি। ধরো আমি সাপোজ ওয়াই এর আকারে রিপ্রেজেন্ট করে রিলেশন একটা লিখছি। ওয়াই ধরো একটা প্রাথমিক চলতরঙ্গ যেটা যাচ্ছে, একটা দুটো তরঙ্গের মধ্যে একটা হচ্ছে ওয়াই সমান এ সাইন। এবার যেহেতু দুটো একই বেগে যাচ্ছে, তো সেই জন্য আমরা ইকুয়েশনটা লেখার ক্ষেত্রে এ সাইন ওমেগা 1 ইনটু আমি ধরো সাপোজ বলছি এক্স বাই ভি মাইনাস টি, এইরকম আকারে আমরা সমীকরণটাকে লিখছি। কারণ চলতরঙ্গকে ভিন্নভাবে রিপ্রেজেন্ট করা যায়, আমরা গাণিতিক সুবিধার্থে সেইভাবে লিখেছি। আর একটা ধরো লিখলাম y2 সমান a। এক্ষেত্রে এই যে বিস্তারটাকে আমরা আলাদা করতে পারি, আবার বিস্তারটাকে একই রাখতেও পারি। তো বিস্তারটাকে একই না রাখলে আমাদের কোনো জায়গায় লব্ধি বিস্তারটা নির্ণয় করব কি করে না, সেটা আমরা ভেক্টোরিয়ালি করে ফেলবো। কোনো একটা জায়গায় তরঙ্গ যাচ্ছে, আরো একটা তরঙ্গ যাচ্ছে, তাদের উপরিপাতের হওয়ার সময়েই তাদের যে দশা পার্থক্য থাকবে সেটা দিয়ে কিন্তু আমাদের তাদের লব্ধি বিস্তার নির্ণয় করব। তো সেটা দশা পার্থক্য আমরা এটাতে আমাদের দশা পার্থক্যটা কোনো ম্যাটার নয়। তো আমরা স্বরকম্পের বিস্তারটাকে একই রেখেছি। যদি বিস্তার একই নাও হয় তখন কি হবে, আমরা যে ভেক্টর দিয়ে আমরা কিন্তু করবো। ধরো এটা বলছি a1, এটা বলছি a2, এবং তাদের মধ্যে যখনই তাদের উপরিপাত ঘটেছিল সেই মুহূর্তে তাদের যে দশাগুলোর মধ্যে পার্থক্য কি ছিল, সেই দুটো দশার পার্থক্যটা আমাদেরকে জানতে হবে। সেইটা কিন্তু বেসিক্যালি আমাদের ব্যতিচার যে অধ্যায় যখন আমরা শুরু করব সেখানে বেশি ইম্পর্টেন্ট হবে। তো যদি দুটো আলাদা আলাদা হয়ে থাকে তখন আমরা ভেক্টর রিলেশন যেটা আমরা করে থাকি দুটো ভেক্টর যোগের ক্ষেত্রে, এটা হচ্ছে রেজাল্টেন্ট হবে লব্ধি। এই লব্ধির মানটা আমরা ভেক্টর যোগের ক্ষেত্রে কি বলেছি, আর এর স্কোয়ার সমান a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos অফ 5 এর মধ্যবর্তী কোণ। সেখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে
এই ফাইটা যদি সবসময় জিরো হয়ে যায়, ফাইটা যদি দশা পার্থক্য জিরো থাকে সবসময় তাদের মধ্যে উপরিপাতের সময়, আমরা যেটা সরলকম্পের ক্ষেত্রে ধরে নিয়েছি গাণিতিক সুবিধার্থে যে দশা পার্থক্য জিরো, তাহলে কি হয়ে যাবে না a1 প্লাস a2 এর হোল স্কয়ার হয়ে যাবে। যদি ফাই জিরো হয় cos ফাই কত 1, আর যদি দশা বিপরীত দশায় মিলে যায় তখন সেখানে আবার নৈশব্দ যেটা হবে সেই দশা পার্থক্যের উপর ভিত্তি করে কি হয়ে যাবে, কখনো r সমান এটা হবে, কখনো r2 সমান কি হয়ে যাবে a1 মাইনাস a2 তার হোল স্কয়ার, যদি ফাইটা হচ্ছে পাই হয় বিপরীত দশাতে থাকছে। তো সেই রকম অর্থাৎ বিস্তার আমরা একই আছে ধরে নিয়ে যদি ক্যালকুলেশনটা করি তাহলে আমরা আরেকটা ইকুয়েশন কি পাবো, a sin ওমেগা 2 x বাই b মাইনাস b, দুটো চলা তরঙ্গ চলে যাচ্ছে, তাদের দশা পার্থক্য প্রায় জিরো ধরে নিচ্ছি, দুজনের বিস্তার সমান ধরে নিচ্ছি, কম্পাঙ্কের সামান্য পার্থক্য রয়েছে, এই কম্পাঙ্কের সমান পার্থক্য, তাহলে এদের উপরিপাতের ফলে তো আমরা বলে নিচ্ছি এই উপরিপাত চ্যাপ্টার যখনটা আমরা পড়ব সেই উপরিপাত চ্যাপ্টার করার জন্য কিন্তু আমাদের কিছু যে ত্রিকোণমিতিক রিলেশনগুলো আমাদের স্পষ্ট করে আমাদের মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে, না হলে কিন্তু আমাদের সেইটা অসুবিধা হবে। যেমন কি এই দুটো যখন সাইন ফাংশনের যোগ হবে এটাকে কমন নিয়ে নিলে আমাদের থাকবে কত, সাইন অফ ওমেগা 1 x বাই ভি মাইনাস টি প্লাস সাইন অফ ওমেগা 2 x বাই ভি মাইনাস টি। তো সাইন ফাংশনের সঙ্গে সাইন ফাংশন যোগ কিংবা সাইনের সঙ্গে কসের যোগ, সেই রিলেশনগুলো কিন্তু আমাদের করার জন্য আমাদের যে রিলেশনগুলো জানা আছে সেইগুলো থেকে কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব। আমাদের যেগুলো প্রমাণ করেছি ত্রিকোণমিতিতে, সাইন a প্লাস বি সূত্রটা জানো, সেই সূত্রটা কি হবে না সাইন a প্লাস বি সমান সাইন a cos b প্লাস cos a sin b, তাই তো। সাইন a প্লাস বির সূত্র হচ্ছে সাইন a cos b আর হচ্ছে cos a sin, ঠিক একইভাবে সাইন a মাইনাস বি যদি লিখি সূত্রটা কি, সাইন a মাইনাস বির সূত্র কি, মাঝে একটা মাইনাস আসবে, তাহলে সাইন a cos b মাইনাস cos a sin b, বোঝা গেছে। তো এই দুটো ইকুয়েশনকে যদি যোগ বিয়োগ করে থাকি, একবার যদি আমি যোগ করে থাকি দুটো ইকুয়েশনকে যোগ করলে কি পেয়ে যাব, এই পার্টটা কেটে চলে যাবে, অর্থাৎ এই যে 2 sin a cos b, 2 sin a cos b বা এই দুটো থেকে যোগ করলে আমি সেগুলো পেয়ে যাবো। এই পাশে যোগটা করি আমরা, এটা করে দিচ্ছি, এই পাশে যোগটা করলে কি পাবো না সাইন a প্লাস বি ইন প্লাস সাইন a মাইনাস বি সমান কি পাচ্ছি, এই দুটো যোগ হবে অর্থাৎ 2 sin a cos b। আবার এই দুটো ইকুয়েশনকে যদি বিয়োগ করি, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা বিয়োগ করি কি পাবো, এই দুটো বিয়োগ করলে কি পাবো না এইটা থেকে এটা বিয়োগ করলে এটা থেকে এটা বিয়োগ করলে এটা যোগ হয়ে যাবে, তাহলে কি হবে সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে কি 2 cos a sin b। এই দুটো যোগ করলে আমরা পাবো, বিয়োগ করলে বিশেষ করে বিয়োগ করলে পাবো কি cosটা পাবো 2 cos a sin b, এইটা আমরা পাবো। আবার সাইন a sin b যেরকম সূত্র জানি ঠিক সেরকম আমরা cos a প্লাস b এর সূত্র আমরা জানি। cos a প্লাস b এর সূত্র কি, cos a প্লাস b এর সূত্র দুটো একই হবে, cos a cos b প্লাস sin a sin a, cos a cos b মাইনাস sin, যখনই প্লাস থাকবে তখন আসে মাইনাস, তাই তো, cos a cos b মাইনাস sin a sin b, ঠিক লিখলাম। cos a প্লাস b এর সূত্র কি না cos a cos b মাইনাস sin a sin, যখন cos থাকবে দুটো একই টার্ম আছে একই, আর cos a মাইনাস b এর সূত্রটা যদি লিখি সেখানে কি হয় cos a cos b প্লাস আছে, মাইনাস থাকলে প্লাস sin a sin b। এই দুটো ইকুয়েশন কি যদি আমরা একবার যোগ করি বিয়োগ করি, একবার যোগ করলে কি হয়ে যাবে, সিম্পলি দেখতে পাচ্ছি যে মাইনাস টার্মটা কেটে যাবে, অর্থাৎ cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সমান কি পাবো 2 cos a cos b, 2 cos a cos b। আর একটা যদি একবার মাইনাস করে থাকি এই দুটো ইকুয়েশনকে বিয়োগ করলে কি পাবো, বিয়োগ করলে কিন্তু একটা মাইনাস সাইন চলে আসে, তাই তো, cos অর্থাৎ আমি যদি মাইনাসটাকে যদি বিয়োগ করে লিখি অর্থাৎ cos এইটা থেকে ওইটাকে বিয়োগ করি, নিচটা থেকে উপরটাকে বিয়োগ করি, অর্থাৎ কি cos a মাইনাস b থেকে যদি cos a প্লাস b কে বিয়োগ করি, এই মাইনাসটার থেকে যদি সেটাকে বিয়োগ করি তখন এইটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে কত 2 sin a sin b। তো
তো এই ইকুয়েশনগুলো যেহেতু আমাদের ইম্পর্টেন্ট, তো তাই আমরা একবার জাস্ট মনে করে নিলাম। আমাদের কোনটা এক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, দুটো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ প্লাস বি, অর্থাৎ সাইন এ প্লাস সাইন বির সূত্র, অর্থাৎ কি সাইন এ প্লাস সাইন বির সূত্র যেটা আমরা এখানে বলছি, ধরো এই সূত্রটা, এইটাকে মনে মনে বলছি সাইন এ, আর এটাকে মনে মনে বলছি ধরো সাইন বি, দুটো ইকুয়েশনের যে যোগফল, এই সূত্রটা থেকে আমরা করব সাইন এ প্লাস সাইন বির সূত্র। এটা কি একটা 2 ফ্যাক্টর আসবে, 2a সাইন, এই দুটোর যোগফল হয়ে যাবে, এই দুটো যোগ করলে কিন্তু a হয়, সাইন a প্লাস বি, বোঝা গেছে। অর্থাৎ হবে কি a প্লাস বি করলে কি পাবো, এই ওমেগা 1টাকে যদি কমন নিয়ে থাকি, তো এইটাকে আমরা বিভিন্ন ভাবে করতে পারি। এটা যেটা সঙ্গে যখন যোগ করব 2 সাইন a প্লাস বি, a প্লাস বি বাই 2, a প্লাস বি বাই 2 সাইন a প্লাস বি বাই 2, তাহলে a প্লাস বি বাই 2 করলে কত হচ্ছে ওমেগা 1, আর এইটা যখন যোগ করব এই দুটোতে, অর্থাৎ আমি লিখছি ওমেগা 1 ইন্টু এক্স বাই ভি মাইনাস টি প্লাস ওমেগা 2 ইন্টু এক্স বাই ভি মাইনাস টি বাই 2, আর কস অফ আমরা করছি কস অফ এ মাইনাস বি, অর্থাৎ কি ওমেগা 1 এক্স বাই ভি মাইনাস টি মাইনাস ওমেগা 2 এক্স বাই ভি মাইনাস টি বাই 2, এইটা cos sin a প্লাস বি বাই 2। এইখানে ইকুয়েশনটাকে একটু আমরা সাজিয়ে নিলে 2a, তো এটাকে আমরা বিভিন্ন ভাবে লিখে দেখাচ্ছি, বিভিন্ন সময় গণিতের ক্ষেত্রে আমরা বোঝানোর সুবিধার্থে আমরা কি করতে পারি না, একটা আমরা দেখতে পাচ্ছি যে যদি এটাকে আমি লিখি হচ্ছে ওমেগা 1 প্লাস ওমেগা 2 সাইন ওমেগা 1 প্লাস ওমেগা 2, যদি লিখি ওমেগা 1 প্লাস ওমেগা 2 বাই 2 ইন্টু এক্স বাই ভি, বুঝা গেছে। আর কি এই যে ওমেগা 1 প্লাস ওমেগা 2 মাইনাস সাইন দিয়েই থাকবে, ওমেগা 1 প্লাস ওমেগা 2 বাই 2 ইন্টু টি, বুঝা গেছে। এই ইকুয়েশনটাকে আমি এরকম ভাবে লিখলাম, ওমেগা 1 প্লাস ওমেগা 2টাকে কমন নিয়ে এক্স বাই ভিটা সহ একে 2 দিয়ে কমন নিলাম, আর মাইনাস টি ওমেগা 1 বাই 2 আর মাইনাস ওমেগা মাইনাস ওমেগা 2 টি বাই 2 থেকে মাইনাস কমন নিলে কি হবে, সেই প্লাস হয়ে যাচ্ছে এটা। আবার এই ইকুয়েশনটাকে যদি সেভাবে লেখার চেষ্টা করি, দেখতে পাবো cos of ওমেগা 1 মাইনাস ওমেগা 2, ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই 2 ইন্টু এক্স বাই ভি, আর কি মাইনাস অফ ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই টি ইন্টু টি, বোঝা গেছে। এই জায়গায় মাইনাস টি, এখানে প্লাস টি হয়ে গেছিল, কিন্তু মাইনাস কমনের জন্য এখানে প্লাস টি হবে, বোঝা গেছে। তো এই দুটো ইকুয়েশনটাকে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিকোয়েন্সিটা এইটার বেশি, তো এই পার্টটাকে যেহেতু কম্পাউন্ডে যাবে আলাদাভাবে আমি এখানে সরিয়ে রাখছি, আর এই পার্টটাকে আমরা নিয়ে চলে আসছি বিস্তারের জায়গায়। তাহলে 2a cos of ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই 2 ইন্টু এক্স বাই ভি মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই 2 ইন্টু টি, এটাকে পুরোটাকে নিয়ে চলে এলাম বিস্তার পার্টে। তার সঙ্গে সঙ্গে এই পার্টে রাখলাম সাইন অফ কি রেখেছি না ওমেগা 1 প্লাস ওমেগা 2 বাই 2 ইন্টু এক্স বাই ভি মাইনাস ওমেগা 1 প্লাস ওমেগা 2 বাই 2 ইন্টু টি। তো আমরা যদি সরকম্পের আলোচনাটা একটা নির্দিষ্ট পার্টিকুলার জায়গায় করে থাকি, সরকম্পের আলোচনাটা সাধারণত আমরা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে শুনছি, তো তখন কি হচ্ছে এক্সটাকে আমরা বলছি যে 0 ধরে নিলে কি হবে, আমি একটা ধরো আমি এক্স সমান 0 পজিশনে দাঁড়িয়ে আমি যে দুটো তরঙ্গ আসছে যাদের কম্পাঙ্ক একটু সামান্য পার্থক্য রয়েছে একই দিকে আমার দিকে আসছে, একটা নির্দিষ্ট এক্স সমান 0 পজিশনে যদি শুনি, কি বলছি বোঝা গেল, এক্স সমান 0 পজিশনে দাঁড়িয়ে যদি আমরা শুনি তখন কি ইকুয়েশনটা হয়ে যাবে, এক্স গুলো 0 করে দিতে পারি, এই পজিশনে এক্স গুলো 0 করলে আমরা যে টার্মটা পাবো রেজাল্ট্যান্ট যে ফ্রিকোয়েন্সি, রেজাল্ট্যান্ট যে বিস্তারের মানটাকে দেখতে পাচ্ছি 2a হয়ে যাবে cos অফ, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকবে কত মাইনাস অফ, এটা মানে কি cos অফ মাইনাস থিটা মানে কি মাইনাস থিটা প্লাস থিটা cos থিটা, অর্থাৎ কি ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই 2 ইনটু টি, এই পার্টটা থেকে এই পার্টটা 0 হয়ে গেল। আর এইখানে সাইনের ক্ষেত্রে কোন পার্টটা থাকবে, সাইনের ক্ষেত্রে থাকবে হচ্ছে সাইন অফ
ওমেগা 1 প্লাস ওমেগা 2 বাই সরি এই যে মাইনাস সাইন থাকবে একটা বাই 2, কারণ এই পার্টটা জিরো হয়ে যাবে সাইনের ক্ষেত্রে, অর্থাৎ মাইনাস সাইন একটা চলে আসবে সামনে, বোঝা গেছে? ওভারঅল একটা মাইনাস সাইন চলে আসবে। তাহলে যখনই একটা নির্দিষ্ট পজিশনে আমরা দেখতে পাচ্ছি, আর এখানে তার সঙ্গে তো টাইম থাকছে, একটা কম্পাঙ্ক দ্রুত গতিতে কাঁপতে কাঁপতে যাবে এবং তার রেজাল্টেন্ট যে বিস্তারটা কিন্তু একটা কম ফ্রিকোয়েন্সি নিয়ে আস্তে আস্তে করে যেতে থাকে। আমরা যে ছবিটা এঁকেছিলাম দেখেছিলাম মূল যে বিস্তারটা কখন যেটা জোরালো হচ্ছিল এবং আর পরে একবার জোরালো হচ্ছিল, সেই দুটো জোরালোটার মানটা অনেক কম আস্তে আস্তে করে পরিবর্তন হচ্ছে। অপরদিকে আরো একটা তরঙ্গ যেটা কি করছে, তার ভেতরে দুজন তরঙ্গের রেজাল্টেন্ট কম্পাঙ্ক নিয়ে তার ভেতরে গড় কম্পাঙ্ক নিয়ে এগিয়ে যাচ্ছে, বোঝা গেছে? তো এটাই হচ্ছে স্বরকম্পের যে মূল গাণিতিক রিলেশনটা। তো আমরা কি বলেছি যে গাণিতিক এই জটিলতাটা দূর করার জন্য, যেহেতু আমরা স্বরকম্প একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে শুনবো, তো সেই জন্য আমরা প্রথম থেকেই কি করে থাকি যে স্বরকম্পটাকে আমরা যেহেতু এক নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে শুনবো, সেই জন্য আমরা কি করে থাকি না সেটাকে আমরা টাইম এক্সটাকে 0 ধরেই লিখে থাকি, বুঝে গেছি? y1 সমান আমরা কি লিখে থাকি না a sin ওমেগা 1t আর y2 সমান a sin ওমেগা 2t। এই দুটোর কম্বিনেশন করে আমরা সহজে এই রেজাল্টে পৌঁছে যেতে পারবো। তো এইটাই হচ্ছে স্বরকম্পের মূল যে বিশ্লেষণ। এখন চলে আসছি এই ইকুয়েশনটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, কি হচ্ছে এই বিস্তার মানটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে কমছে, বিস্তারটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, এখানেও সময়ের ফাংশন রয়েছে, কিন্তু আগের কোনো জায়গায় বিস্তার কিন্তু সময়ের ফাংশন থাকেনি। এই স্বরকম্পের ইকুয়েশনে কিন্তু বিস্তারটা সময়ের ফাংশন রয়েছে। তো বিস্তারটাকে আমি এক নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে সময়ের সঙ্গে সঙ্গে কখনো জোর আসবে, আবার জোরালো শুনতে পাবো, কখনো কখনো জোরে জোরে পাবো। তো এই ইকুয়েশনটাকে আমরা যদি যখন ম্যাক্সিমাম হবে, এই পার্টটা যখনই ম্যাক্সিমাম হবে বিস্তারটা, তখন জোরালো শব্দ শুনতে পাবো। কারণ আমরা বলেছি কি যে প্রাবল্য যেটাকে আমরা শুনে থাকি সেটা কি বিস্তারের বর্গ, আমি যদি এটাকে এ ড্যাশ নাম দিয়ে থাকি, পুরোটাকে এ ড্যাশ এর বর্গের সমানুপাতিক, অর্থাৎ এই প্রাবল্যটা আমরা যেটা শুনবো এইটার সমানুপাতিক এবং সেটা টাইমের ফাংশন, সময় অন্তর অন্তর বাড়বে। তো সেইখান থেকে আমরা স্বরকম্পের সংখ্যা যেটা বলেছিলাম যে দুটো কম্পাঙ্কের বিয়োগফল, সেটা আমরা একটু ক্যালকুলেশনে চলে যাচ্ছি যে এই বিস্তার পার্টটাকে নিয়ে। তাহলে আমরা মূল আলোচনাটা সংক্ষিপ্ত করার জন্য y1 বলছি। y1 সমান কি বললাম, y1 সমান আমি যেটা ধরেছিলাম a sin ওমেগা 1t, y2 সমান a sin ওমেগা 2t, আর রেজাল্টেন্ট যেটা পেলাম a সমান ধরো y সমান -2a cos of ওমেগা 1 - ওমেগা 2 into sin of ওমেগা 1 প্লাস ওমেগা 2/2 into t। তো এইটাকে আমরা বলছি যে বিস্তারটা আমরা কখন কখন জোরালো শব্দ শুনতে পাবো, অর্থাৎ বিস্তার যেখানে যেখানে ম্যাক্সিমাম যখন যে টাইমগুলোতে হবে, তো বিস্তার অর্থাৎ কখন কখন জোরালো শব্দ শুনতে পাবো, কখন কখন জোরালো শব্দ শুনতে পাবো সেটাকে যদি আমরা লিখি, তো যখন জোরালো শব্দ শুনতে পাবো তখন কি হয়ে যায় যে এই এটা ম্যাক্সিমাম হবে, এ ড্যাশটা ম্যাক্সিমাম, অর্থাৎ কখন এই কস পার্টটা এইটাই যখন ম্যাক্সিমাম হবে, অর্থাৎ জোরালো শব্দ শোনা, জোরালো শব্দ কখন শুনবো, অর্থাৎ যখন এ ড্যাশটা ম্যাক্সিমাম হবে, এ ড্যাশটা যখন ম্যাক্সিমাম হবে তার বর্গ ইন্টেন্সিটিটাও তার এ ড্যাশের বর্গের সমানুপাতিক হবে, তখন জোরালো শব্দ। এই এ ড্যাশটা ম্যাক্সিমাম কখন হবে, যদি cos অফ ওমেগা 1 - ওমেগা 2/t সরি ইনটু 2/t এইটা সমান যখন 1 হবে। cos 1 কখন কখন হয় না, cos না হচ্ছে কি π/2 তে হয়, সরি cos 0 তে হয়, অর্থাৎ cos থিটার কত কত মানে 0 0, থিটাতে 0 হবে, কিংবা cos অফ 2π তে হবে, অর্থাৎ 0 হবে, 2π হবে, 4π হবে, এরকম জোড় গুণিতকগুলোতে হবে, বুঝা গেছে? তো এইখান থেকে আমরা যদি বলি তাহলে অর্থাৎ কি cos 0 তে হবে, cos 2π তে হবে, তো এইখান থেকে আমরা যদি বলি এরকম ভিন্ন ভিন্ন গুলোতে পাবো। অর্থাৎ কি পাচ্ছি, ধরো আমি বলছি যে টাইমটায় 0 হচ্ছে সেটা কি ওমেগা 1 - ওমেগা 2/2 ইন্টু t1 সময়ে, ধরো যখন
এটা হচ্ছে cos 0 হচ্ছে t1 টাকে, এটাকে আমরা t1 ধরছি 2 পাইতে, যখন 2 পাই হচ্ছে সমান যখন 2 পাই হবে, ঠিক আছে। জিরোটা করলে আমাদের সব জিরো, টাইম জিরোতে জিরো হয়ে যাচ্ছে, তো আমরা এইটাকে টাইমটাকে ধরো এটাকে t1 করলাম, cos অফ ওমেগা 1 মাইনাস ওমেগা 2/2 ইন্টু t1, এই টাইমে cos 2 পাই যখন ম্যাক্সিমাম হচ্ছে, অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো, আবার ওমেগা 1 মাইনাস ওমেগা 2 মানে ওমেগার সঙ্গে আমি 2 পাই n1, অর্থাৎ 2 পাই করলে n1 মাইনাস n, আমরা জানি ওমেগা সমান কি 2 পাই n, তো সেখান থেকে 2 পাই উভয় থেকে কমন চলে এলো, 2 ইন্টু t1 সমান 2 পাই, বোথ সাইড থেকে 2 পাই ক্যান্সেল করলে আমাদের থাকছে কত, এই t1 সমান 2 বাই n1 মাইনাস n2। প্রথম যে জোড়ালো শব্দটা শুনলাম ধরো এই সময়, পরবর্তী জোড়ালো শব্দ যখন শুনবো তখন কি হবে, cos অফ 4 পাইতে, cos অফ 4 পাইতে, অর্থাৎ পরবর্তী জোড়ালো শব্দ যেটা শুনবো সেটা যদি আমি লিখি t2, সেইখান থেকে আমরা পেয়ে যাব cos অফ, আমরা সেটাকে একটু আলাদা করে ক্যালকুলেশন করছি, সেটা কি পাবো না, cos অফ 2 পাই n1 মাইনাস n2 বাই 2 ইন্টু t2 টাইমে ধরো cos অফ 4 পাই, বুঝা গেছে, cos অফ 4 পাই। তো অতএব কি হবে, t2 সমান আমরা পাচ্ছি, আমাদের একটা জাস্ট একটু বুঝতে অসুবিধা হচ্ছে, যেহেতু আমরা জোড়ালো শব্দ শুনতে চাইছি, তো যেখানে cos এর মান -1 হবে তারও বর্গ করলেও কিন্তু প্লাস হয়ে যাবে, তো শুধু আমরা cos এর মান 1টা নয়, আমরা যেহেতু প্রাবল্যটা বের করতে চাইবো তার বর্গটা -1এও কিন্তু -1 এর স্কয়ার করলেও পজিটিভ হবে, তো সেখানে cos পাইতেও কিন্তু যখন আমরা -1 হয় সেক্ষেত্রেও কিন্তু জোড়ালো শব্দ শুনবো, cos 2 পাইতে আবার হবে, আবার cos 3 পাইতে হবে, তো সেই জন্য আমরা ফার্স্ট যখন t1 ক্যালকুলেশনটা করছিলাম, তো আমাদের কিন্তু cos যখন -1, cos পাইতে কত হয়, cos পাইর মান হচ্ছে -1, কিন্তু -1 এর যখন বর্গ করব জোড়ালো শব্দও তখন কিন্তু হবে প্লাস হয়ে যাবে, তো সেই জন্য আমাদের কিন্তু এই ফ্যাক্টরটা এখানে একটু জাস্ট ভুল হয়েছে, এই ফ্যাক্টরটাকে আমাদের কি করতে হবে না, শুধু পাই করতে হবে। ফার্স্ট যে t1টা ক্যালকুলেশনে যখন আমরা পাই নিচ্ছি, তো এই পাইতে চলে যাব, তখন এই 2টাকে এখানে গুণ হওয়ার পরে কিন্তু উভয় পক্ষ থেকে কাটে, 2টা এখানে গুণ হওয়ার পর কিন্তু উভয় পক্ষ থেকে কেটে যাবে, তখন এই 2 ফাংশনটা থাকছে না, থাকবে কত, সিম্পলি 1/n2 n1 মাইনাস n2, কিন্তু যদি তারপরে তাহলে কত 2 পাইতে হবে, এইখানে আমাদের 4 পাই নয় 2 পাইতে হবে, দ্বিতীয় টাইমটা যদি বলছি যে সময় আবার জোড়ালো শব্দটা শুনবো t2, সেটা 2 পাই, তো এই ক্ষেত্রে থেকে আমরা যদি দেখি তাহলে t2 সমান কি হবে, তাহলে t2 সমান হবে, অর্থাৎ আমরা দেখতে পাবো 2 পাই জোড়ালো 2 পাই ইন্টু n1 মাইনাস n2 ইন্টু t2/2 সমান 2 পাই, এই 2 পাই উভয় পক্ষ থেকে ক্যান্সেল হয়ে যাবে, থাকছে কত, t2 সমান 2/n1 মাইনাস n2। তাহলে প্রথম জোড়ালো শব্দ যেটা শুনেছিলাম সেটা কততে শুনেছিলাম, সেটা শুনেছিলাম হচ্ছে 1/n1 মাইনাস n2, দ্বিতীয়টা শুনলাম এততে, অর্থাৎ দুটো জোড়ালো শব্দ শোনার মধ্যবর্তী সময় কত, অর্থাৎ দুটি জোড়ালো শব্দ শোনার মধ্যের সময় পার্থক্য কত, মধ্যের সময় পার্থক্য, তাহলে কত, t2টা নিশ্চয়ই বড় হবে, t2 মাইনাস t1, সেটা সমান কত হবে না 2/n1 মাইনাস n2 মাইনাস 1/n1 মাইনাস n2, তাহলে হয়ে যাবে কত 1/n1 মাইনাস n2, অর্থাৎ দুটো জোড়ালো শব্দ শোনার পার্থক্য হচ্ছে কত, অর্থাৎ এইটাকে আমি বলছি t0 সমান, এই সময়ের ব্যবধানে আমরা এক জোড়ালো শব্দটা শুনতে পাবো, তাহলে একক সময়ে কটা জোড়ালো শব্দ শুনতে পাবো, অতএব 1/t0, অর্থাৎ একক সময়ে কটা শুনতে পাবো না n1 মাইনাস n2, এইটাই হচ্ছে যে স্বরকম্পের সংখ্যা। তো আমাদের এইখানে বোঝা গেছে, যখনই ম্যাথমেটিক্সটা করব আমরা কিন্তু বারবার খেয়াল রাখবো আমাদের প্রাবল্যটা যেখানে জোড়ালো হবে সেটাকে নিতে চাইবো, তো সেই জন্য cos 0তেও প্লাস হয় কিন্তু পাইতেও -1 হয়, সেটাও কিন্তু আমাদের নিতে হবে, তখনই আমরা পাবো হচ্ছে, আচ্ছা যখন জোড়ালো শব্দ যেভাবে হয় আমরা ক্যালকুলেশনটা করলাম, ঠিক একই রকম ভাবে কখন নৈশব্দ সৃষ্টি হবে তারও সংখ্যাও কিন্তু একই হবে, দুটো জোড়ালো শব্দের মাঝে একটা নৈশব্দ তৈরি হবে, তো তখন কি হবে, তখন ম্যাথমেটিক্সটা যেটা হবে সেই একই রকম। তো
আমরা সেটা একটু বলছি, যখন নৈঃশব্দ সৃষ্টি হবে, যখন নৈঃশব্দ সৃষ্টি হবে তখন রিলেশনটা কি হবে, এই মানটা 0 হবে এখানে, ঠিক আছে। অর্থাৎ এই এ ড্যাশটা যখনটা মিনিমাম হবে অর্থাৎ 0 হবে। এইটা 0 হওয়ার অর্থ কি, কসের এই টার্মটা কখনো কখনো 0 হবে। কস অফ ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই 2 ইন্টু টি, এই পার্টটা যখনই 0 হয়ে যাবে, কস কততে 0 হয় আমরা জানি, কস অফ 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, জোড় এবং বিজোড় সব গণিতে 0টা হয়। সেখানে কিন্তু প্লাস মাইনাস 1 ছিল বলে সেখানে সমস্যা রয়েছে, কিন্তু এইখানটায় এইরকম, অর্থাৎ এখানে আমি আলাদা কোনো ভ্যারিয়েবল ধরছি পি, অর্থাৎ পি সমান 1 0 হতে পারে, পি সমান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। তাহলে এই মানটা থেকে আমি ধরো বললাম কোন সময়ে t1 সময় যখন 0 হচ্ছে, তখন p এর মানটা নিয়েছি ধরো 0, তাহলে p সমান 0 নিয়ে ক্যালকুলেশন করলে আমরা যে টাইমটা পাচ্ছি ধরো সেটা হচ্ছে t1। তাহলে cos অফ ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই 2 ইন্টু t1 সমান কত, এটাকে 0 নিয়েছি, তাহলে কত পাই বাই 2 হবে, cos অফ পাই বাই 2। তো ওই পক্ষ থেকে cosটা বাদ দিলে অতএব কি হতে পারে, ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই t ইন্টু t1 সমান হচ্ছে কি পাই বাই 2। তো এই ক্ষেত্রে এখান থেকে আমি পেতে পাচ্ছি, আচ্ছা ওমেগাটাকে আবার আমি ভাগ করতে পারি 2 বাই n1 মাইনাস n2 বাই 2 ইন্টু t1 সমান পাই বাই 2। তো এখান থেকে এই 2টা এখানে গুণ হয়ে যদি আমি লিখি 2 পাই, 2 বাই 2 বাই ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ t1 সমান কত, t1 সমান কত cos পাই বাই 2 তে 0, t1 সমান কত 1 বাই 2 ইন্টু n1 মাইনাস n2, এইটা আমরা পাবো ফার্স্ট টাইম যখন 0। আবার p সমান যখন 1 নেব দ্বিতীয় টাইমটা পাবো, বুঝে গেছে, p সমান যখন 1 নিচ্ছি এবং তখন আমরা ধরো 2 নম্বর টাইমে যখন নৈঃশব্দ পাবো, তখন কি হচ্ছে না cos অফ ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ইন্টু t2 বাই 2, এইটার সমান কি পাবো, যখন cos এর p এর মান 1 নেব কত 3 পাই বাই 2, 3 পাই বাই 2 cos অফ cosটাকে আমরা বাদ দিলে দেখতে পাচ্ছি এইটা। এইখান থেকে আমি t2 এর মান কত পাবো, t2 এর মান পাচ্ছি ধরো আমি এখানটায় 2 পাই কমন নিচ্ছি, 2 পাই n1 মাইনাস n2 ইন্টু t2 বাই 2 সমান 3 পাই বাই 2। তো এক্ষেত্রে এই 2টা এখানে গুণ করে দিচ্ছি, তো এক্ষেত্রে t2 সমান কি পাবো, এই নিচে 2 কেটে দে, তাহলে কি পাচ্ছি পাই পাই কেটে দে, ঠিক আছে, সমান কত 3 বাই 2 ইন্টু n1 মাইনাস n2। প্রথম নৈঃশব্দ পাবো শুনতে, অর্থাৎ শুনতে পাবো না এই সময়, দ্বিতীয়টা শুনবো এই সময়। অতএব সেই পরপর দুটো নৈঃশব্দের সময়ের অন্তর কত, t2 মাইনাস t1, পরপর দুটো নৈঃশব্দ শোনার পার্থক্য কত হবে সেই সময়টা, অর্থাৎ 3 বাই 2 ইন্টু n1 মাইনাস n2 বিযুক্ত 1 বাই 2 ইন্টু n1 মাইনাস n2। তো এই ক্ষেত্রে আমি যখন 3 কমন নেব উপরে থাকবে 2 ইন্টু 2 বাই n1 মাইনাস n2, সেই একই 2 কেটে গিয়ে থাকছে 1 বাই n1 মাইনাস n2। তো এক্ষেত্রেও যে এই টাইমটাকে আমি যদি বলি যে দুটো নৈঃশব্দ শোনার সময় হচ্ছে t0 সমান 1 বাই n1 মাইনাস n2। তো 1 সেকেন্ডে কটা নৈঃশব্দ শুনবো, অর্থাৎ সরক অঙ্ক সমান কি 1 বাই t0 সমান হবে n1 মাইনাস n2। এক্ষেত্রেও সেই একই রিলেশন বেরোলো, অর্থাৎ দুটো নৈঃশব্দ শোনা কিংবা দুটো জোরালো শব্দ শোনার মধ্যে সময়ের ব্যবধান সে একই থাকবে। তো আমরা মোটামুটি সরক অঙ্কের যে ম্যাথামেটিক্সটা একটু বোঝার চেষ্টা করলাম। তো গণিতের মধ্যে যখন আমাদের প্রবলেম পড়বে তখন কিন্তু ভিন্ন ভিন্ন সিচুয়েশন দেবে, তখন কিন্তু আমাদের ত্রিকোণমিতিক যে ইকুয়েশনগুলো যেগুলো শিখলাম সেইগুলো ইউজ করে উপরিপাতটা আমাদেরকে করতে হবে। তো এখানে খেয়াল রাখতে হবে যে সরক অঙ্কের সময় যে কম্পাঙ্কের পার্থক্যটা সামান্য থাকবে। তো এই সরক অঙ্ক যেটা আমরা শিখলাম এটা যেমন আলোর ক্ষেত্রে সাধারণত হয় না বলে জানলাম, শব্দের ক্ষেত্রে হয়, জোরালো শব্দ মৃদু শব্দ শুনতে পাও। তো অনেক সময় আমরা তো অনুষ্ঠান দেখতে যাই, বিভিন্ন জায়গায় মাইক বাঁধা থাকছে, তো সেক্ষেত্রে এগুলো সাউন্ডের উৎস। তো আমরা এমন একটা পজিশনে বসে গেছি, হয়তো সেটা নৈঃশব্দ এলাকায় বসে গেছি, তখন আমরা কিন্তু শব্দটা শুনতে পাবো না। তখন অনেকে অভিযোগ করতে পারে যে আমরা তো কিছু শুনতে পাচ্ছি না, মাইকের সাউন্ড দিন হতে পারে। কারণ কি সেই জায়গাটা আমরা নিঃশব্দ অঞ্চলে পড়ে গেছি, তো আমাদেরকে একটু সরে বসলেই আমাদের আবার শোনা যাবে। তো এই সরক অঙ্ক এর প্রয়োগ
যেটা এবারে আমরা আলোচনা করতে যাব স্বরকম্পের প্রয়োগটা। এটা খুব বেশি নেই। প্রথম প্রয়োগটা কি, কোনো একটা অজানা কোনো কম্পনের কম্পাঙ্ক নির্ণয়। প্রথম প্রয়োগ কি, কোনো অজানা কম্পাঙ্ক নির্ণয়। অজানা কম্পাঙ্ক, অজানা কম্পাঙ্ক যেটা আসছে কোনো জায়গা থেকে সেটা আমরা নির্ণয় করব। সেটা নির্ণয় করব কিসের সাহায্যে, কটা স্বরকম্প শুনতে পাচ্ছি না সেটার উপর বেস করে। তো আমাদের সেক্ষেত্রে কি করতে হবে, একটা জানা কম্পাঙ্ক বিশিষ্ট সুরশলাকা নিতে হবে। আমাদের কম্পাঙ্ক জানা আছে এরকম কোনো সুরশলাকা, সেটার কম্পাঙ্ক অবশ্যই তার কাছাকাছি যেতে হবে, না হলে বেশি কম্পাঙ্কের ডিফারেন্স থাকলে আবার স্বরকম্প হবে না। তো আমরা যে অজানা কম্পনটা হচ্ছে সেখানে ধরে একটা সোর্স থেকে অজানা কম্পাঙ্ক হয়ে উৎপন্ন হচ্ছে, আমি কি না জানা কম্পাঙ্কের একটা সুরশলাকা নিলাম। তো এই সুরশলাকা থেকেও কম্পন বেরিয়ে যাবে। আমি এখানে দাঁড়িয়ে কি শুনবো না, দুটো হচ্ছে যদি স্বরকম্প শুনতে পাই, যদি কিছু কিছু সময় জোরালো শব্দ আসছে, মৃদু শব্দ আসছে, অর্থাৎ তখনই কিন্তু এইটার হচ্ছে যে অজানা কম্পাঙ্ক যে উৎস থেকে আসছে তার কম্পাঙ্ক আমরা বলতে পারি। কি রকম ভাবে, আমরা তো জানি স্বরকম্প মানে 1 সেকেন্ডে কটা জোরালো বা মৃদু শব্দ শুনতে পাচ্ছি, একক 1 সেকেন্ডে কটি জোরালো শব্দ শুনতে পাচ্ছি। তাহলে সেইটা শুনতে পেলে ধর আমি সাপোজ বলছি স্বরকম্প শুনতে পাচ্ছি 4টা। তাহলে এই যে জানা কম্পাঙ্ক নিয়েছি, ধরো সাপোজ এর মান হচ্ছে 250 হার্জ, তাহলে এই অজানা কম্পাঙ্কটা হতে পারে কত, 254 হতে পারে, কিংবা হতে পারে কি 246ও হতে পারে। বুঝা গেছে? এই অজানা কম্পাঙ্কটার উৎস তখন আমরা জেনে যাব যে বেশি কম হতে পারে, 4 ডিফারেন্স থাকতে হবে এর সঙ্গে। তো এই মুহূর্তে আমি যদি সামান্য এইটাতে কি করবো, এর পরের সিচুয়েশনে এইটাতে কিছু মোম দিয়ে দিলাম, মোম দিয়ে দিয়েছি। মোম দিলে কি হবে, এর বাহুটা ভারী হয়ে যাবে। ভারী হয়ে গেলে তখনও কি 250 কম্পাঙ্কের কম্পাঙ্ক উৎপন্ন হবে, কম্পন হবে, আর কমে যাবে, অর্থাৎ সাপোজ কমে যাবে। এই কম্পনটা কমে গেল, কিন্তু তখন আমি স্বরকম্প কি রকম শুনছি তখন আমরা দেখবো। অর্থাৎ যখন আমি এই উৎসটাকে একই রেখেছি, সুরশলাকারে বাহুটাকে ভার করে দিয়েছি, তখন কিন্তু এর কম্পাঙ্ক ধরো 249 হয়ে গেছে, 49 হার্জ হয়ে গেছে। কিন্তু এই উৎসের তো কিছু চেঞ্জ হয়নি। তখন যদি স্বরকম্পটা 5 হয়ে যায়, তাহলে এর দ্বারা কি বুঝবো, এইটার যে কম্পাঙ্ক, এটার কম্পাঙ্ক বেশি ছিল, অর্থাৎ 254ই ছিল, কারণ এটা 54 হার্জ থাকলে এটা কমে গেছে, সেই জন্যই তো স্বরকম্প বেড়েছে। বোঝা গেছে? অর্থাৎ যদি আমরা এইরকম ভাবে করে থাকি পরীক্ষাটা, তবে আমরা একটা অজানা সুরের কম্পাঙ্ক কত হার্জ হবে স্বরকম্পের সংখ্যা থেকে কিন্তু আমরা পেয়ে যাবো। অর্থাৎ যেটা স্বরকম্পের সংখ্যা হয় 246 কিংবা 254 ছিল, পরে যখন আমরা একটু আমার নিজের জানা মানটাকে একটু পরিবর্তন করব, তার সঙ্গে সঙ্গে কি হবে, স্বরকম্পের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে উপরেরটা বেশি ছিল, অর্থাৎ অজানা উৎসটা বেশি ছিল। যদি সাপোজ উৎসটার স্বরকম্পের সংখ্যা কমে গেল, অর্থাৎ কি নিশ্চয়ই এটা কম মান ছিল, অর্থাৎ কি এটা তখন ছিল 246 হার্জ তখন ছিল, সেই জন্য তো কমলো, এই পার্থক্যটা তখন কমে এলো। অর্থাৎ অজানা কম্পাঙ্কের মান কিন্তু আমরা স্বরকম্প থেকে আমরা নির্ণয় করতে পারি। এইটা দিয়েই বেসিক্যালি কিন্তু আমাদের প্রশ্নগুলো আসে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলোতে। সেকেন্ড এক্সপেরিমেন্ট কি, কোনো বাদ্যযন্ত্রের সুর বাঁধা, বাদ্যযন্ত্রের সুর বাঁধা। এটা জিনিসটা কি, বাদ্যযন্ত্র মানে কোনো জায়গায় যে ধরো তারের তৈরি কোনো স্থানতরঙ্গ সৃষ্টিকারী বাদ্যযন্ত্র রয়েছে, যেমন কি গিটার, সেতার, সেগুলো, সেখানে প্রত্যেকটা তার যে তার গতিবেগ কি জানি টান বাই ভরের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। গতিবেগ চেঞ্জ হলে আমরা জানি মূল সুরের কম্পাঙ্কটা চেঞ্জ হতে পারে 1/2L√T/M। তাহলে কোনোটার টানকে পরিবর্তন করে করে মূল সুরের কম্পাঙ্ক চেঞ্জ করা যাবে। বোঝা গেল? কোনোটার কিন্তু ধরো তারগুলো একই, সব ভর একক, দৈর্ঘ্য ভর সবারই একই, তাহলে টানটাকে চেঞ্জ করে করে, আবার টানটাকে চেঞ্জ কিংবা দৈর্ঘ্যটাকে চেঞ্জ করে করে আমি সবার কম্পাঙ্কগুলোকে এক করতে পারি। কি বলছি বুঝে গেল? এটা ধরো অন্য কম্পাঙ্ক, এটার কম্পাঙ্ক আলাদা ছিল, তাহলে কি আমি দৈর্ঘ্যটাকে ছোট ছোট করে আনলেও এর কম্পাঙ্ক পরিবর্তন করতে পারবো। কিংবা টানটাকে কোনোটা ধরো বেশি করে টান করছি, তখনও এইভাবে সমস্ত যে বাদ্যযন্ত্রের প্রত্যেকটা তার হোক বা কোনো কিছু জিনিসের যে কম্পাঙ্কগুলোকে আলাদা করা থাকলে প্রথমে স্বরকম্প উৎপন্ন হবে, কিন্তু আমরা এগুলো ভ্যারিয়েশন করে করে স্বরকম্প সংখ্যা যখন 0 হয়ে যাবে, অর্থাৎ স্বরকম্প যখন আর শুনতে পাবো না,
যে বিভিন্ন দুটো তারকে নিয়ে উৎপন্ন করলাম শব্দ, দেখলাম প্রথম ক্ষেত্রে স্বরকম্প শুনছিলাম 5টা। তারপরে কি করলাম, এগুলোর যেটাতে ধরো টান একটুতে লুজ করে বা টাইট করে আমি দেখলাম যে স্বরকম্প ধীরে ধীরে কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে। সেই রকম ভাবে পরিবর্তন করে কিন্তু আমরা বাদ্যযন্ত্রের যে সুরটাকে আমরা বাঁধাই করা হয়ে থাকে। সেকেন্ড একটা কি, যে খনিতে কোনো যদি বিষাক্ত গ্যাস থেকে থাকে, কোনো জায়গার খনিতে বিষাক্ত গ্যাস থেকে থাকলে সেটা আমরা জানবো কি করে। কি বলছি, খনিতে বিষাক্ত গ্যাস, খনিতে বিষাক্ত গ্যাস, এটা আমরা কি করে জানবো না, একটা আমাদের জানা দৈর্ঘ্যের, দুটো জানা দৈর্ঘ্যের ধরো আমরা সাপোজ বলছি একটা বদ্ধ নল নিয়েছি বা খোলা নল, যে কোনো একটা ধরো, এটাতে বায়ু আমরা ভর্তি করেছি। আর একটা নিয়েছি কি, আর একটা একই দৈর্ঘ্যেরই সেই নল, যার মধ্যে কি করেছি বদ্ধ নল, যেখানে আমি যে খনির বায়ুটা নিয়েছি। ঠিক আছে, বোঝা গেল। এখন কি, এখন আমি যদি করি ওদের সামনে একই সুর কম্পাঙ্ক বিশিষ্ট যে সুর শলাকা দুটো নিয়ে আসছি, যাদের কম্পাঙ্ক আমাদের জানা, এর হচ্ছে 250 হার্জ, এরও 250 হার্জ, তাহলে কোনো স্বরকম্প শোনার কথা নয়। যদি দুটোতে বায়ু থেকে থাকে তাহলে দুটোতেই একই পরিমাণে সময় যাবে, একই, তাহলে সময়ে হচ্ছে কি অনুনাদ হবে। আচ্ছা, আমরা এটাকে বিভিন্ন ভাবে করতে পারি। ধরো একটাতে খনির বায়ু নিয়েছি, একটাতে, তাহলে দুটো জানা কম্পাঙ্কের হার নিয়ে করলে এটার মধ্যে কিন্তু অনুনাদ যেটাতে সৃষ্টি হবে, যে দৈর্ঘ্যে অনুনাদ সৃষ্টি হবে, এটাতে অন্য দৈর্ঘ্যে অনুনাদ হবে, কারণ এর মধ্যে শব্দের গতিবেগ চেঞ্জ হয়ে যাবে। শব্দের গতিবেগের যে রাশিমালাটা, বায়ুর মধ্যে শব্দের গতিবেগের রাশিমালা কত, ভি সমান গামা টি বাই রো কিংবা গামা আর টি বাই এম। আমরা এই যে সুর শলাকা ধরো নিয়ে ধরো এর এল দৈর্ঘ্যের আমি বের করেছি, এর তাহলে মূল সুর কত হবে, n0 সমান 1/2l রুট ওভার গামা আর টি বাই এম, টেম্পারেচার নির্দিষ্ট আছে। তাহলে এইটার জন্য যে কম্পন হচ্ছিল, কম্পাঙ্ক এখান থেকে বের হবে, সেটা টাইম টেম্পারেচারের উপর বেস করে, ধরো দুজনের তাপমাত্রা একই আছে, এই গ্যাসটার মোলার ভর অর্থাৎ আণবিক ভরের উপর নির্ভর করে এখান থেকে একটা কম্পাঙ্ক বের হবে। আবার এইটার ক্ষেত্রে যে কম্পাঙ্কটা বের হবে তার ক্ষেত্রে 1/2l থাকবে, কিন্তু রুট ওভার গামা আর টি বাই এম 1 হয়ে যাবে। এর ধরো এইখানে খনির বায়ুর হচ্ছে আণবিক ভর আলাদা, তখন কি হবে, কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। কি বলছি, বোঝা গেল। দুটো জানা সুর শলাকা নিয়েছি, দুটো একই দৈর্ঘ্যের নল নিয়েছি, একটাতে বায়ু রেখেছি, একটাতে খনির বায়ু। তাহলে যেটাতে এই সুর শলাকা দিয়ে কাঁপছে বায়ু রেখেছি, সেখানে যে মূল সুরের কম্পাঙ্কটা হবে এইটা, শব্দের গতিবেগের রিলেশন যদি বসাই। কিন্তু খনির বায়ুর ক্ষেত্রে যার তো আণবিক ভর চেঞ্জ হয়ে যাবে, অন্য গ্যাস থাকা মানে কি, বায়ুর মধ্যে যে গ্যাস থাকবে, খনির বায়ুর মধ্যে সে নিশ্চয়ই অন্য গ্যাস থাকা মানে তার আণবিক ভর চেঞ্জ হয়ে যাবে। আণবিক ভর চেঞ্জ হয়ে যাওয়া মানে এইখানের কম্পাঙ্কটা ধর আলাদা হবে, তখন দুটো জায়গা থেকে আলাদা কম্পাঙ্ক হবে মানে কি, এখানে আমরা একটা স্বরকম্প শুনতে পাবো। বুঝে গেল। স্বরকম্প যদি শুনতে পাই তাহলে বুঝে যাব যে দুটো বায়ু কিন্তু একই কোয়ালিটির নয়। এটা খুব সূক্ষ্মভাবে করতে হবে, কারণ যে খনিতে যারা কাজ করে তাদের সেখানের জীবন মৃত্যুর উপর নির্ভর করছে। তো এই এক্সপেরিমেন্টটা কিন্তু বাঁচিয়ে দিবে আমাদেরকে প্রারম্ভিক কোনো দুর্ঘটনার হাত থেকে। তো এইটাই হচ্ছে যে কিভাবে হচ্ছে, তাহলে বায়ু যে থাকলে তার যে মূল সুরের কম্পাঙ্কটা যা হবে, অন্য বায়ু থাকলে আলাদা হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে স্বরকম্প আমরা শুনবো। যদি আমরা স্বরকম্প শুনি তবেই বুঝবো যে এখানে খনির বায়ুতে বিষাক্ত কিছু অন্য গ্যাস রয়েছে। কি বলছি, বোঝা গেল। অর্থাৎ যদি না শুনতে পাই স্বরকম্প কিছুই হচ্ছে না, মানে দুজনেরই কম্পাঙ্ক একই, মানে দুজনেরই আণবিক ভর একই, মানে দুজনেই একই গ্যাস রয়েছে। অর্থাৎ বায়ুটা আমাদের যে বায়ুতে যে আমরা শ্বাস নিচ্ছি, খনির বায়ুতেও শ্বাস নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আমরা কিন্তু স্বরকম্পটাকে প্রয়োগ করতে পারি। তো এইটাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল, যে স্বরকম্প কখন শুনবো, ভিন্ন ভিন্ন শর্তগুলো কি কি, আলোর ক্ষেত্রে হবে না, কিংবা তার যে কোয়ালিটি, যে অর্থাৎ তার যে গ্রাফটা কি ধরনের হয়, কিংবা তার গণিতটা কি ধরনের হয়, এইটাই ছিল। কিংবা স্বরকম্পের সংখ্যা, যে একক সময় জটা জোরালো শব্দ বা মৃদু শব্দ নৈশব্দ শুনবো, তার যে সংখ্যাটা, সেটাও কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখলাম।